হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এসআইআর মডেল সম্পর্কে জানব। এটা হচ্ছে কোনো সংক্রামক রোগের একটা সিম্পল ম্যাথমেটিক্যাল মডেল। মডেলটি শুরু করার আগে আমরা কতগুলি জিনিস অ্যাজিউম করে নিচ্ছি। আমাদের প্রথম অ্যাজাম্পশনটি হলো যে প্রত্যেকের সঙ্গে র্যান্ডমলি কন্ট্যাক্টে আসতে পারে, অর্থাৎ এখানে কোনো কোয়ারেন্টাইন এফেক্টই ধরা হচ্ছে না। সেকেন্ড অ্যাজাম্পশনটি হলো যে ইনফেকশনটা তখনই স্প্রেড করবে যখন আমরা রোগীর সংস্পর্শে যার মধ্যে রোগটি নেয় সে আসবে। অ্যান্ড থার্ড অ্যাজাম্পশনটি হলো যে আমাদের কোনো ভ্যাকসিনেশন প্রসিডিওর হচ্ছে না। অ্যান্ড ফোর্থ অ্যাজাম্পশনটি হলো এই রোগের ডায়নামিক্সটা যখন আমরা স্টাডি করছি তখন আমাদের টোটাল পপুলেশনটা কনস্ট্যান্ট হচ্ছে, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এই সময়কালে কোনো বেবি জন্মাচ্ছে না বা অন্য রোগে কেউ মারা যাচ্ছে না। নাও এই এসআইআর মডেলে আমরা আমাদের টোটাল পপুলেশনটাকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করি। প্রথমটি হলো সাসেপ্টিবল মানে হলো যে এই ক্যাটাগরির পিপিলরা তাদের মধ্যে এখনো রোগটি সংক্রামিত হয়নি, কিন্তু তাদের মধ্যে রোগটি সংক্রমণ হওয়ার চান্স আছে। সেকেন্ড ক্যাটাগরিটি হলো ইনফেক্টেড, অর্থাৎ যাদের মধ্যে এই রোগটি বর্তমানে আছে, অর্থাৎ অ্যাক্টিভ কেসেস অ্যাট প্রেজেন্ট টাইম। অ্যান্ড থার্ড ক্যাটাগরিটি হলো রিকভার্ড প্লাস ডেথ। আমরা এই রিকভার্ড প্লাস ডেথ এটা মিলিয়ে সবসময় এই রিকভার্ড কথাটি ইউজ করব। এখন এই রিকভার্ড ক্যাটাগরিতে যারা পড়ছে তারা হলো যাদের আগে রোগটা হয়েছিল কিন্তু এখন তারা ওই রোগটি থেকে রিকভার করে গেছে, অর্থাৎ তাদের মধ্যে ইমিউনিটি সিস্টেমটা তৈরি হয়ে গেছে অথবা মরে গেছে। আমরা এই দুটোকেই রিকভার্ড ক্যাটাগরিতে ফেলব। এখন আমাদের রোগের ফ্লোটা হবে সাসেপ্টিবল থেকে ইনফেক্টেড, যাদের মধ্যে এখনো রোগটি সংক্রামিত হয়নি তারা সাসেপ্টিবলে আছে। এখন রোগটি যত স্প্রেড করবে তত সাসেপ্টিবল থেকে মানুষগুলি ইনফেক্টেড ক্যাটাগরিতে আসবে, অর্থাৎ তাদের মধ্যে ইনফেকশনটা দেখা দেবে। আবার যারা ইনফেক্টেড ক্যাটাগরিতে আছে তারা আস্তে আস্তে রিকভার্ড হবে, অর্থাৎ তারা আস্তে আস্তে রিকভার্ড ক্যাটাগরিতে শিফট করবে। এখানে ফ্লোটা হবে সবসময় ইউনিডিরেকশনাল, অর্থাৎ একটা দিকেই যাবে, প্রথমে সাসেপ্টিবল, তারপর ইনফেক্টেড, তারপর রিকভার্ড। কখনোই উল্টো দিকে হবে না, অর্থাৎ যে রিকভার্ড হয়ে যাচ্ছে তার মধ্যে আবার রোগটি সংক্রামিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ রিকভার্ড থেকে সাসেপ্টিবল হবে না। কিন্তু কিছু রোগে যেমন নর্মাল ফ্লুতে আমাদের ইমিউনিটিটা শরীরে বেশিক্ষণ থাকে না, এটি কয়েক সপ্তাহের জন্য থাকে, সেক্ষেত্রে রিকভার্ডই সাসেপ্টিবল হতে পারে। কিন্তু আমরা যে কেসটা কনসিডার করছি সেখানে রিকভার্ড থেকে সাসেপ্টিবল হবে না, সবসময় ফ্লোটা ইউনিডিরেকশনাল। যাদের মধ্যে ইমিউনিটি সিস্টেম তৈরি হয়ে যাবে সেটা ফর দ্য লাইফ লং থাকবে, তাদের মধ্যে ওই রোগটি আর সংক্রামিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন আমরা তিনটে ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করব। প্রথমটি হলো এস, অর্থাৎ মোট পপুলেশনের কত ভগ্নাংশ সাসেপ্টিবল। নেক্সট ভ্যারিয়েবলটি হলো আই, অর্থাৎ মোট পপুলেশনের কত ভগ্নাংশ প্রেজেন্ট টাইমে ইনফেক্টেড। অ্যান্ড ফাইনালি আর হচ্ছে দ্য ফ্র্যাকশন অফ টোটাল পপুলেশন হুইচ আর রিকভার্ড, অর্থাৎ মোট পপুলেশনে কত ভগ্নাংশ রিকভার্ড করে গেছে। এখন এস প্লাস আর প্লাস আই অবভিয়াসলি 1 হবে, কারণ মোট অংশটা 1। এখন আমাদের জানতে হবে যে এই ভ্যারিয়েবলগুলো সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে চেঞ্জ করছে, কারণ এই ভ্যারিয়েবলগুলো কিভাবে চেঞ্জ করছে সেটা জানা থাকলে আমরা আমাদের রোগের ডায়নামিক্সটা বুঝতে পারবো। প্রথমে আমরা দেখে নেব ডিএস বাই ডিটি। ডিএস বাই ডিটি সমান মাইনাস বিটা এসআই। সো আমরা এখানে মাইনাস কথাটা ইউজ করছি, মাইনাস সিম্বলটা ইউজ করছি, তার কারণ হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে সাসেপ্টিবলের সংখ্যা কমবে।
কারণ রোগটা যত স্প্রেড হবে তত বেশি সংখ্যক লোক ইনফেক্টেড হবে এবং সাসেপ্টিবল ক্যাটাগরিতে থাকা লোকগুলির সংখ্যা কমবে, সেই জন্য আমরা নেগেটিভ সিম্বলটা ইউজ করছি। আর এস মাল্টিপ্লাইড বাই আই এই টার্মটা আমাদের ইনফেক্টেড আর সাসেপ্টিবলের মধ্যে কন্ট্যাক্ট জিনিসটাকে সিম্বলাইজ করছে। আর বিটা হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, অর্থাৎ মানে কন্ট্যাক্টটা আসার পর কতগুলি লোকের মধ্যে ওই রোগটি সংক্রমিত হবে সেই ব্যাপারটা বিটা ঠিক করে দিচ্ছে। নেক্সট ইকুয়েশন হলো ডেল আই বাই ডেল টি। সো আমাদের যে রেটে সাসেপ্টিবলের সংখ্যা কমবে সেই রেটে আমাদের ইনফেক্টেডের সংখ্যা কিন্তু বাড়বে, কারণ সাসেপ্টিবল ক্যাটাগরিতে যে লোকগুলি আছে তারা ইনফেক্টেড হওয়ার পর ইনফেক্টেড ক্যাটাগরিতে শিফট করছে। সেক্ষেত্রে ডিআই বাই ডিটি হবে বিটা এস আই। এখানে আমরা পজিটিভ সাইন, কারণ যে রেটে কমছে সাসেপ্টিবলের সংখ্যা সেই রেটে ইনফেক্টেডের সংখ্যা বাড়ছে। আর সেকেন্ড টার্মটি হলো এটা হচ্ছে রিকভার রেট। যেহেতু যত সংখ্যক মানুষ রিকভার্ড হয়ে যাবে সেই রেটে আমাদের কিন্তু ডিআই বাই ডিটিটা কমবে, সেজন্য এখানে আমরা মাইনাস সাইন ইউজ করছি, কারণ এই টার্মটার জন্যে ইনফেক্টেডের সংখ্যা কমছে, মানে তারা রিকভার্ড হয়ে যাচ্ছে। আর আলফাও এখানে একটা সেকেন্ড প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। অ্যান্ড ফাইনালি আমাদের হচ্ছে ডিআর বাই ডিটি। সো কি হারে রিকভার্ড হবে সেটা ইকুয়েশনটা ঠিক করে দিচ্ছে। আর দ্য রেট অফ রিকভার্ড এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ইনফেক্টেডের প্রপোর্শনাল। সো and obviously ddt of s plus r plus I is equal to 0, কারণ আমরা অ্যাজিউম করে নিয়েছি যে আমাদের টোটাল পপুলেশনটা ফিক্সড আছে। না, এখন আমরা দেখব যে একটা সংক্রামক রোগ কখন প্যান্ডেমিক হবে। আমরা ইনিশিয়ালি ধরে নিচ্ছি যে সাসেপ্টিবলের সংখ্যা হচ্ছে S0। এখন আমাদের ডিআই বাই ডিটি ইকুয়েশনে যদি আমরা এস এর জায়গায় S0 বসাই সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটি পাবো। এখন যদি বিটা S0 ইজ গ্রেটার দেন আলফা হয়, অর্থাৎ বিটা S0 বাই আলফা ইজ গ্রেটার দেন 1 হয়, সেক্ষেত্রে এই ইকুয়েশনটা সলভ করে আমরা একটা এক্সপোনেনশিয়াল কার্ভ পাবো, অর্থাৎ ডিজিজটি এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করবে। সেক্ষেত্রে এটা প্যান্ডেমিক হতে পারে। এখন এই বিটা S0 বাই আলফা এই টার্মটাকে আমরা বেসিক রিপ্রোডাকশন নাম্বার বলবো, অর্থাৎ রিপ্রোডাকশন নাম্বারটা যত বেশি হবে তত রোগটি ফাস্ট গ্রো করবে। আর যদি উল্টোটা হয়, অর্থাৎ R0টা লেস দেন 1 হয়, সেক্ষেত্রে ডিজিজটি ইনিশিয়ালি ডিক্রিজ করতে থাকবে এবং এটা প্যান্ডেমিক হবে না। এখন আমরা যে এই তিনটি ইকুয়েশন পেয়েছিলাম, এই তিনটি ইকুয়েশনকে আমরা নিউমেরিক্যালি সলভ করব। আমরা প্যারামিটার দুটির ভ্যালু নেব, বিটার ভ্যালু নেব 0.127 আর আলফার ভ্যালু নেব 0.055। এখন নিউমেরিক্যালি সলভ করার পর আমরা আমাদের ডাটাটিকে যদি প্লট করি, এটা আমরা ইনফেক্টেডের জন্য প্লট করেছি। ইনফেক্টেডের জন্য প্রথমে আমরা দেখছি যে ইনিশিয়ালি এটা এক্সপোনেনশিয়ালি গ্রো করেছে। এক্সপোনেনশিয়াল গ্রো করার পর একটা সার্টেন টাইমে কার্ভটি ফ্ল্যাট হয়েছে, তারপর গ্র্যাজুয়ালি সময়ের সঙ্গে সঙ্গে এই ইনফেক্টেডের সংখ্যাটা কমে গেছে। এই জিনিসটা এখন আমরা অ্যানালিটিক্যালি বোঝার চেষ্টা করব। আমাদের ইকুয়েশনটা হলো ডিআই বাই ডিটি সমান বিটা এস মাইনাস আলফা মাল্টিপ্লাইড বাই আই। এখন আমরা প্যান্ডেমিক কেস কনসিডার করেছি, সুতরাং ইনিশিয়ালি বিটা এস ইজ গ্রেটার দেন আলফা। এবার যত রোগটি ছড়াবে তত কিন্তু এস ভ্যারিয়েবলের সংখ্যা কমতে থাকবে। এবার এসের সংখ্যা কমতে কমতে একটা সার্টেন টাইম বাদ আমরা দেখব যে বিটা এস ইজ লেস দেন আলফা, তখন ডিআই বাই ডিটি উড বি নেগেটিভ, অর্থাৎ তখন ইনফেক্টেডের সংখ্যা
বাড়ার বদলে মানে অ্যাক্টিভ কেসের সংখ্যা বাড়ার বদলে তখন কমতে থাকবে। আমরা আমাদের গ্রাফেও ওই নেচারটা দেখতে পাচ্ছি, প্রথমে এটা ইনিশিয়ালি গ্রো করছে, তারপর একটা সার্টেন টাইমের পর এটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে। এখন একটা রোগীর ডায়নামিক সম্পর্কে আমাদের কিছু কোয়েশ্চেন আসতে পারে। যে প্রথম কোয়েশ্চেনটি হলো যে কতজন ফাইনালি ইনফেক্টেড হতে পারে, অ্যান্ড নেক্সট কোয়েশ্চেনটি হলো যে একটা সময়ে ম্যাক্সিমাম কত ইনফেক্টেড হতে পারে, আর 3 নম্বর হলো যে কখন এই প্যান্ডেমিকটি থামবে। এই প্রশ্নগুলো উত্তর খোঁজার জন্যে আমাদের ইনফেক্টেড, রিকভার্ড আর সাসেপ্টিবল এই তিনটে ডাটাই কিন্তু একটা গ্রাফে প্লট করতে হবে। আমরা এখানে ইনফেক্টেড, রিকভার্ড আর সাসেপ্টিবল এই তিনটে ডাটা একটি গ্রাফে প্লট করেছি। আমরা দেখছি যে সাসেপ্টিবলের সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু কমছে, যেটা অবভিয়াস, আর রিকভার্ড পিপলের সংখ্যাও কিন্তু বাড়ছে, আর অ্যাক্টিভ কেসের সংখ্যা প্রথমে বেড়ে তারপর আস্তে আস্তে কমেছে। এখন প্যান্ডেমিক থেমে যাওয়ার মানে হলো যে আমাদের আর অ্যাক্টিভ কেসের সংখ্যা থাকবে না, অর্থাৎ অ্যাক্টিভ কেস বা ইনফেক্টেডের সংখ্যা 0 হবে, অর্থাৎ আই 0 হবে। আমরা এখানে দেখছি ইনিশিয়ালি আই 0-র দিকে ছিল, তারপর ফাইনালি বেড়ে আবার আই 0-র দিকে হচ্ছে অ্যারাউন্ড আমরা যে ইনিশিয়াল ভ্যালুটা নিয়েছি তার 350 দিন বাদ। অর্থাৎ এই ডাটাটিকে প্লট করলে কিন্তু আমরা এখান থেকে বলতে পারবো যে কতদিন বাদ প্যান্ডেমিকটি থামবে। আমাদের মডেল অনুযায়ী এটা 350 দিন বাদ থামছে। আমাদের নেক্সট কোয়েশ্চেন ছিল যে কতজন ইনফেক্টেড হতে পারে। সো কতজন ইনফেক্টেড হবে সেটা আমরা পাবো কিন্তু রিকভার্ড এই যে ভ্যারিয়েবলটা তার ফাইনাল ভ্যালু থেকে, অর্থাৎ প্যান্ডেমিকটি থামার পর কতজন রিকভার্ড হয়েছে। রিকভার্ড আমাদের এখানে মনে রাখতে হবে, রিকভার্ড মানে কিন্তু ডেথ প্লাস রিকভার্ড। সো সেটাই কিন্তু আমাদের দেবে যে কতজন ইনফেক্টেড হয়েছিল এই প্যান্ডেমিকটাতে। সো আমরা দেখছি টোটাল পপুলেশনের অলমোস্ট 0.85 ভগ্নাংশ ইনফেক্টেড হয়েছিল, অর্থাৎ 85% ইনফেক্টেড হয়েছিল। আর আমাদের নেক্সট কোয়েশ্চেন ছিল যে আরেকটা কোয়েশ্চেন ছিল যে একটা সময়ে ম্যাক্সিমাম ইনফেক্টেডের নাম্বার কত হতে পারে, এটা আমরা আমাদের এই গ্রাফ থেকে পেয়ে যাব। সো আমরা দেখছি যে আমাদের ইনিশিয়াল টাইম থেকে 180 দিন বাদ 180 দিনের মতো সময়ে আমাদের পিকটি পাবো, ইনফেক্টেড পিকটি, আর এই ইনফেক্টেড পিকের করসপন্ডিং যে ওয়াই ভ্যালু সেটা আমাকে দেবে যে ম্যাক্সিমাম কত অ্যাট এ টাইম ইনফেক্টেড হতে পারে। আমরা দেখছি এটা 0.2, অর্থাৎ মোট পপুলেশনের 0.2 ভাগ লোক কিন্তু একটা সময়ে ইনফেক্টেড হতে পারে, মানে ইনফেক্টেডের ম্যাক্সিমামটা হচ্ছে 0.2 ফ্র্যাকশন, অর্থাৎ 20%। এখন এটা আমরা অ্যানালিটিক্যালি বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা ডিআই বাই ডিএস বার করব। সো ডিআই বাই ডিএস সমান ডিআই বাই ডিটি মাল্টিপ্লাইড বাই ডিটি ডিএস। সো ফাইনালি আমরা পাচ্ছি ডিআই বাই ডিএস সমান -1 প্লাস আলফা বাই বিটা এস। এখন ম্যাক্সিমাম আয়ের জন্য, অর্থাৎ আই ম্যাক্সিমাম হবে যখন ডিআই বাই ডিএস সমান 0 হবে। সো আমরা যদি ডিআই বাই ডিএস সমান 0 বসিয়ে দিই, সেই ক্ষেত্রে এস এর ভ্যালুটা হবে আলফা বাই বিটা। এখন সি সমান বিটা বাই আলফা, এটাকে যদি আমরা কন্ট্যাক্ট রেশিও বলি, তাহলে এস এর মান যখন 1/c হবে সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম আইটা পাবো। এখন ওই ডিআই বাই ডিএস এটাকে যদি আমরা সলভ করি, অর্থাৎ ইন্টিগ্রেট করি, সেক্ষেত্রে ফাইনালি আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি আই সমান I0 প্লাস S0 মাইনাস এস প্লাস আলফা বাই বিটা ln s বাই S0। এখন আমরা অলরেডি জেনেছি যে এস এর মান, আই এর মান ম্যাক্সিমাম হবে যখন এস এর ভ্যালুটা
আলফা বাই বিটা হয়। এখন ওই আই এর ইকুয়েশনে যদি আমরা এস এর জায়গায় আলফা বাই বিটা বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম আইটা পাবো। সো আই ম্যাক্স সমান I0 প্লাস S0 মাইনাস আলফা বাই বিটা মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস ln আলফা বাই বিটা S0। এখন আমরা যদি আমাদের এই প্যারামিটারের ভ্যালুগুলি আর ইনিশিয়াল ভ্যালুগুলো বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম আইটা কিন্তু অ্যানালিটিক্যালি বার করতে পারি। এখন এই ধরনের ম্যাথমেটিক্যাল মডেল আমরা কেন করি? এই ম্যাথমেটিক্যাল মডেলগুলো আমরা করি তার কারণ হচ্ছে আমরা যদি প্রেজেন্ট টাইমে ইনফেকশিয়াস আর রিকভার্ড নাম্বারটা জেনে যাই আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারি যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বাদ আমাদের কত পেশেন্টের সংখ্যা কত হতে পারে, কতজন রিকভার্ড করে যেতে পারে। এই তথ্যগুলো আমরা ম্যাথমেটিক্যাল মডেলের সাহায্যে প্রেডিক্ট করতে পারি, যেটা আমাদের অথরিটিকে হেল্প করে যে রিকোয়ার্ড হেলথ ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা সম্পর্কে প্রিপেয়ার হওয়ার। এবং যদি কোনো ভ্যাকসিনেশন আবিষ্কার হয় সেক্ষেত্রে কোন রেটে ভ্যাকসিনেশন করলে এই প্যান্ডেমিকটি স্টপ হবে সেটাও কিন্তু আমাদের এই মডেল থেকে সাজেস্ট করা যেতে পারে। এবার এখানে একটা ডিসক্লেমার আছে যে আমাদের এই ম্যাথমেটিক্যাল মডেলের সঙ্গে রিয়েল লাইফের ডাটা কিন্তু হিউজ ডিফারেন্স থাকবে। তার কারণ এটা হচ্ছে একটা সিম্পল মডেল। আমরা প্রথমেই কতগুলি অ্যাজাম্পশন ধরে নিয়েছি, কোয়ারেন্টাইন এফেক্টটাকে আমরা ধরিনি, এটসেট্রা এটসেট্রা। কিন্তু আমরা এই ভিডিওটি করেছি যাতে আমরা ম্যাথমেটিক্যাল মডেল সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেতে পারি এবং আমরা কোয়ারেন্টাইন এফেক্ট এগুলোকে ধরে আমরা কিন্তু একটা কমপ্লেক্স মডেলও তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমাদের প্রেডিকশনটা কিন্তু অনেকটাই কারেক্ট হয়। সো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।